আসসালামু আলাইকুম। শরীফ উসমান হাদি গুলিবিদ্ধ হল, মর্মাহত, অত্যন্ত দুঃখিত। তীব্র প্রতিবাদ জানানোর কোনো সুযোগ এখানে আর নাই, দুঃখ প্রকাশ ছাড়া। কার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাবো? পার্থর অফিস ভাঙচুর হলো, ঠিক আছে, ছেলে ফেলে আবেগে একটি অঘটন ঘটিয়ে ফেলেছে। তারপরেও পার্থ কুকুরের মতো পায়ের কাছে বসে থাকলো। ধানের প্রতীক নিয়ে তাকে নির্বাচন করতে হবে এবং বিএনপির হয়ে তাকে ক্ষমতায় যেতে হবে। ব্যারিস্টার ফুয়াদ আক্রান্ত হলো, সেখানেও ছাত্রলীগের ভূমিকায় আরেকটি ছাত্র দলের অপরাজনীতির পুরো চিত্রায়ন, ধিক্কার। সেই পটভূমির জন্য গত পরশুদিন মিরেশরায়ে একজন জুলাই যোদ্ধা ঠিক তাদের হাতেই আক্রান্ত এবং নিহত হলেন। আজ হাদি সরাসরি গুলিবিদ্ধ। ভারতের ওপাশে বসে তৎকালীন স্বৈরা শাসকের তথাকথিত নেতারা ঘোষণা দিলেন, আমরা বাংলাদেশে শুটার নামিয়েছি। তফসিল ঘোষণার পরে হত্যাযজ্ঞ শুরু হবে। রাশেদ খান গণ অধিকারের বললেন 50 জনকে টার্গেট করে হত্যার মিশন সম্পন্ন করা হবে। এটা কি নির্বাচনকে ত্বরান্বিত করতে, ব্যাহত করতে বা পিছিয়ে নেওয়ার ষড়যন্ত্র, নাকি পুরা জুলাই যে অভ্যুত্থান, বিপ্লব, জুলাই সংগঠনের যে শক্তি, তাকে নস্যাৎ করবার জন্য সকল ধরনের চক্রান্ত পরিকল্পিতভাবে পরিলক্ষিত হচ্ছে বা চূড়ান্ত রূপ দিতে যাচ্ছে, তার ভূমিকা। হাদি যেখানে আজ গুলিবিদ্ধ হলো 8 নম্বর, ঢাকার কুখ্যাত, তথাকথিত কুখ্যাত খুনি, যার হাতে কয়েক ডজন নিজের কর্মী নিহত হয়েছেন, বিএনপির সেই শীর্ষ সন্ত্রাসী, শীর্ষ ধনকুবের। বিএনপিতে 2 জন ধনকুবের আছে বর্তমানে। বৃহত্তর ঢাকায় আব্বাস এবং বৃহত্তর চট্টগ্রাম এলাকায় আমির খসরু মাহমুদ চৌধুরী, এই 2 ধনকুবেরদের ভিতরে শীর্ষ সন্ত্রাসীর তালিকায় যদি ক্যাডার ভিত্তিক সন্ত্রাসের মাধ্যমে গড়ে ওঠা নেতা আব্বাস, যদিও খসরুর গায়ে ততটা রক্ত নেই, কিন্তু তার আদতে গড়ে ওঠা সালাউদ্দিনের ইতিহাসও বেশ কলঙ্কিত। অনেক কিছুই দিয়েই সেটাকে বিশ্লেষণ করা যায়, কিন্তু আমি সেদিকে যাব না। যে চক্রান্ত বা ষড়যন্ত্র করে অনেকেই অন্যদিকে মোড় ঘোরানোর চেষ্টা করছেন। কেউ বলছেন জুলাই আন্দোলনকে দমিত করতে সরাসরি সেনাপ্রধানের ভূমিকা থাকতে পারে। আমি এটাকে নাকচ করে দিচ্ছি, অসম্ভব। একজন সেনাপ্রধান তার দায়িত্বে বসে একটি সেনাবাহিনীর সার্বভৌমত্ব, একটি দেশের সেনাবাহিনীর প্রধান হয়ে এত ক্ষুদ্রতম একটি কাজের দিকে তার ইশারা সংগঠিত হতে পারে না। কেউ বলছে আওয়ামী লীগ, আমার এটাও আমি নাকচ করে দিচ্ছি, কারণ আওয়ামী লীগ যদি সংগঠিত করত, এটা অন্তত আব্বাসের আসনে করত না। কারণ আওয়ামী লীগের সাথে সর্বোচ্চ ঘনিষ্ঠতা আব্বাসের সাথে। আওয়ামী লীগের সাথে টাকা পয়সার লেনদেন, আওয়ামী লীগের সাথে ঘনিষ্ঠতা, আত্মীয়তা, যত ধরনের লেয়াজু, তাদের সাথে কম্প্রোমাইজ করা, এমনকি আব্বাস ভারতের সাথেও যত ধরনের কম্প্রোমাইজ, তাদের দলীয় সিদ্ধান্তের ব্যাপারে যে লেয়াজু থাকে না, লেয়াজু,
লিয়াজু কমিটির প্রধান অন্তত সেই আসনটা নিয়ে বিরক্ত করতো না, যদিও বাংলাদেশের জুলাই অভ্যুত্থানের মূল নায়ক হাদি, একেবারে শীর্ষ নায়ক হাদি, তাকে আঘাত করতে হবে, সেটা অন্যভাবে সংগঠিত করার সুযোগ ছিল। অর্থাৎ আসনের বাইরে তাকে কোনোভাবে প্ররোচিত করে যে কোনো কারণে তাকে আসনের বাইরের কোনো এলাকায় নিয়ে তার উপরে হয়তো আক্রমণ করা সম্ভব হতো, কিন্তু ওই আসনের ভিতরে ফেলে এবং নির্বাচনী প্রচারণার মধ্যে ফেলেই হাদিকে গুলি করে আওয়ামী লীগ এই ধরনের একটি বড় ধরনের ঝুঁকি নিতে চাইবে না। তারা সর্বোচ্চ এটাই করতে পারে, কোনো মিছিল মিটিং জাতীয় অন্য কোনো কিছু, কিন্তু আব্বাস তো এটা জানে, আব্বাস না পুরা দেশই জানে যে ঢাকা ৮ আসনের সম্ভাব্য বলা ভুল হবে, একেবারে নির্ধারিতই সংসদ সদস্য হাদি। তার যে জনপ্রিয়তা, তার যে মানুষের সাথে আন্তরিক একটি সম্পর্ক, আত্মার একটি সম্পর্ক গড়ে উঠেছে এই সময়ের মধ্যেই, সেটা চোখে পড়ার মতো। আপনারা যদি লক্ষ্য করেন, দুইজন নেতা যাদের নিজস্ব কোনো অর্থ নাই, জৌলুস নাই, তাদের জৌলুস শুধু তাদের ব্যক্তিত্ব, তাদের কর্ম এবং তাদের ভবিষ্যৎ, বাংলাদেশের প্রজন্ম নিয়ে যে স্বপ্ন দেখাচ্ছে মানুষকে, সেই স্বপ্নে বিবাহিত হয়ে এই দুইজন মানুষ রাজনীতিতে অত্যন্ত দাপটের সাথে খেলে বেড়াচ্ছেন। একজন হাদি আর একটা ছিল হাসনাত, যারা পথে বেরোলে হাত ভরে যায়, মুষ্টি ভরে যায়, পকেট ভরে যায় এবং অন্তর ভরে যায় মানুষের ভালোবাসায়। দৃষ্টিনন্দিত হই দর্শকরা যে মানুষ তাদেরকে কিভাবে গ্রহণ করে নিচ্ছে, আপন করে নিচ্ছে এবং স্বপ্রণোদিত হয়েই তাদের সাথে একাত্মতা ঘোষণা করে যাচ্ছে এবং তারা পিঠ চাপড়ে এমনভাবেই উৎসাহিত দিচ্ছেন যেন সেখানে আর সেই নাটকীয়তা যে হ্যাঁ ভোট তো আপনাকেই দেব, পরে আর এক নেতা আসলে না ভোট তো আপনাকেই দেব, এই নাটকীয়তার আর কোনো বিমোহিত হবার সুযোগ নেই। এই দুইটি ছেলে জুলাই যোদ্ধাদের ভিতরে অত্যন্ত জনপ্রিয়, মানবপ্রেমী, মানবদরদী, মানবসেবী এবং মানবিক গুণাবলী দিয়ে যে ইনসাফের যে স্বপ্ন, সংস্কারের মূলধারার যে চিন্তা ধারণা, চিন্তা ভাবনা তাদের বক্তব্যে, কথায় একেবারে পরিষ্কার পরিস্ফুটিত হচ্ছিল। তারই একটি ফুল আমি যখন ভিডিও করছি তখনও ইনসেপটিক কেয়ারে আছে, সে কোমার ভিতরে আছে এবং তার মাথায় 2টি গুলি করা হয়েছে। ভিডিওতে দেখলাম একেবারে সে হয়তো সামনে তাকিয়েছিল রিকশায় বসে এবং পিছনের থেকে, পাশের থেকে ডান পাশে গুলি করা হয়েছে। আমি জানি না সেই গুলি ভেদ করে কোন পাশ দিয়ে কোন দিকে বের হয়ে গেছে, আল্লাহ জানে। তবে তার বাল্বে কাজ করছে, হার্টে কাজ করছে, অন্তত জীবিত থাকার মতো পরিস্থিতিতে আছে, কিন্তু ভবিষ্যতে ফিরবে কিনা বা ফিরলেও মেধা শক্তির কোনো ক্ষতি হবে কিনা, তার যে তেজস্ক্রিয়তা ছিল, তেজস্বী একটা মনোবল ছিল, ভাব ছিল, অত্যন্ত দাম্ভিকতার যে একটি শিরোমণি, একটি জ্ঞানের প্রাচুর্যতা তার ভিতরে নিহিত ছিল, সেটা তিনি আর পুনরুদ্ধার করে রিকভারি করতে পারবেন কিনা সেটা নিয়ে সংশয় আছে। কিন্তু আমরা সেদিকে যাচ্ছি না, আমরা যাচ্ছি যে পুরা রাজনীতিটা কাদের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছিল বাংলাদেশে, এবং একটি অংশ এদেশ থেকে চলে যাওয়ার পরেও আরেকটি অংশ যারা ক্ষমতায় আসার চূড়ান্ত পথে বা পথের সীমানায় এসে দাঁড়িয়ে আছে, তারা কোন ধরনের বেহিদ করেছে তাদের অতীত জীবনে, কোন ধরনের রাজনৈতিক পরিচর্যা বা রাজনৈতিক শিষ্টাচার বা রাজনৈতিক আদর্শের ভিতরে শেষবারের মতো
পারদর্শিতা প্রকাশ করে গেছেন সেটা তো সবাই জানে। এবং ঢাকা ভিত্তিক যে কয়েকজন গুন্ডা সন্ডা রাজনীতির ক্যাডার ভিত্তিক অস্ত্রধারী সরকারি সম্পত্তি থেকে শুরু করে মালিকানার সম্পত্তি দখল, সরকারি অর্থ তছরূপ, দলীয় তকমা প্রকোপ খাটিয়ে কারা ক্ষমতার দাপটে পুরা রাজধানী শহর ঢাকার আশপাশকে কন্ট্রোল করার মতো অনেক অস্ত্রের সমাহার ঘটিয়েছিল। সেই সব অস্ত্র হয়তো 15 বছরে সেই অস্ত্রই আমলিগের হাতে প্রয়োগ হয়েছে, এবং যখন আমলিগ সাইলেন্ট হয়ে গেছে, সাইড হয়ে গেছে, হয়তো সেই অস্ত্রই হাত বদল হয়েছে এবং পুরানো সেই মালিকদের হাতেই আবারও ফিরে এসেছে। হাদির আজকের যে মুহূর্ত বা যে ঘটনা, সে বলেছিল যে আমাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে, আমার বাড়িঘর জ্বালিয়ে দিবে, এমন একটি পরিস্থিতি সে নিজে প্রকাশ করার পরেও বাংলাদেশের নিরাপত্তায় থাকা যে গোয়েন্দা বিভাগগুলো, তারা হাদিকে কি ফলো করতে পারেনি? তাদের কি কয়েকজন বাংলাদেশের ভিআইপি রাজনৈতিক ছেলেপিলে, বিশেষ করে জুলাই এর যে অভ্যুত্থান, এর ভিতর থেকে উঠে আসা 10 জন 12 জন 15 জন কি ভিআইপি রাজনৈতিক উদীয়মান নেতা হিসাবে চিহ্নিত করে তাদের জন্য কোনো সিকিউরের ব্যবস্থা করা যায়নি? অন্তত সরাসরি না হলে, ফিজিক্যালি তার সাথে না হলেও অন্তত তাদেরকে ছায়া করে রাখা, অনুসরণ করা, এবং তাদেরকে কেউ অনুসরণ করছে কিনা, যেহেতু তারা সেইটি প্রকাশ করেছিল হাদি, তাদের দিকে খেয়াল রাখার কি প্রয়োজন ছিল না? রাষ্ট্র এত দায়িত্বহীন হয়ে পড়ল কেন? রাষ্ট্র কেন তাদের নাগরিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে? পুলিশকে আমি দোষী দেব না, বর্তমান পুলিশের ভিতরে যারা আছে তাদের দোষ দেব না এই জন্যই, কারণ তারা যে ভবিষ্যৎ নক্ষত্রের দিকে তাকিয়ে এগোচ্ছিল, সেই নক্ষত্রের পতন হয়েছে। কারি টাকার জায়গা থেকে তাদের পথ থেকে বিচ্যুত করা হয়েছে, তাদের সেই পূর্বের ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে জুলাই আগস্টের আন্দোলনের মধ্যে দিয়ে, এবং তাদের অনেক সদস্য চাকরিচ্যুত হয়েছে, পলায়ন হয়েছে বা নিহত হয়েছে কোথাও কোথাও। তারা কখনোই চাইবে না জুলাই আগস্টের উদীয়মান যে ছেলেগুলা রাজনীতির বিদ্যাপীঠে, রাজনীতির পটভূমিতে উঠে আসছে বা তাদের পদচারণাকে সহজভাবে পুলিশ শেল্টার দেবে না। কিন্তু পুলিশ শেল্টার না দিক, রাষ্ট্র কেন পুলিশকে দিয়ে শেল্টার দেওয়ার মতো ব্যবস্থা করেনি? ডিজিএফআই ছিল, এনএসআই ছিল, বিভিন্ন সংস্থাগুলো, বিশেষ করে হাদিদের মতো ছেলে, হাদি, হাসনাত, নাহিদ, সার্জিস, আমি নূরের কথা, নূর বা রাশেদ খান, যদিও রাশেদ খান কোন ইঙ্গিতে কার তথ্য মতে তিনি বলেছিলেন যে 50 জনকে টার্গেট করে ক্লিন মিশনে নামবেন নির্বাচনের আগেই, তার তবুও উদীয়মান ছেলে হিসাবে কোনো সোর্স থেকে যদি পেয়ে থাকেন, সেটাও সংগ্রহ করার চেষ্টা থেকে শুরু করে তার নিরাপত্তার দিকেও খেয়াল রাখা উচিত ছিল। ডক্টর মোহাম্মদ ইউনূস কি শুধু নির্বাচন আর সংস্কার নিয়ে বিভোর থাকবেন? সেটা তো হয় না। যার যার দায়িত্ব আছে, মন্ত্রণালয় আছে, স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রণালয়ের দায়িত্বে মেজর জেনারেল জাহাঙ্গীর সাহেব আছে, যদিও উনি সেকেন্ড লাইনের অফিসার, অর্থাৎ কোয়ার্টার মাস্টার জেনারেল যারা, ওনারা ওই কোয়ার্টার মাস্টার বিভাগ ওই সাইড থেকে উঠে যায়। ওনাদের ইন্টেলিজেন্সের উপরে যতটুকুন দক্ষতা, যুদ্ধের সম্বন্ধে যতটুকুন জ্ঞান, ফিটনেস, মানে বুদ্ধিমত্তার ফিটনেস যতটুকুন প্রগাঢ় থাকার কথা, অতটা হয় না। কিন্তু ওনারা মেধাবী, অত্যন্ত মেধাবী, কিন্তু সেই মেধারও অনেক লাইন আছে। মেধাবী কেউ সায়েন্টিফিক মেধাবী, কেউ চুরি চুট্টামিতে মেধাবী, কেউ ধুরন্ধর রাজনীতিতে মেধাবী, কেউ মিথ্যার উপর অত্যন্ত মেধাবী, দাঁড়ার উপরে এমন বানায় মিথ্যা বলবে যেন এর চেয়ে চরম সত্যি আর নেই। মেধার অনেক যার যার যেভাবে বিকশিত হয়। তো জাহাঙ্গীর সাহেবকে উপদেশ দেওয়ার মতো তো আরও অনেক জেনারেল সাহেবরা ছিলেন, ইকবাল করিম সাহেবরা ছিলেন,
উপদেষ্টা মণ্ডলীতে সাখাওয়াত সাহেব ছিলেন, ওনারা কথা বলতে পারতেন যে ছেলেগুলোকে আলাদাভাবে খেয়াল রাখতে হবে যেন এদের উপরে আঘাত না আসে, যেহেতু তাদের উপরে ধমকি আসছিল এবং এত বড় একটি স্বৈরা শাসককে তাড়িয়ে দিল যে ভারতের সাথে লড়াই করে। সেই ভারতের তো বড় একটি প্রভাব এদেশে রয়ে গেছে, এখনও রয়ে গেছে। এখানে একটা মজার ব্যাপার আছে। মজার ব্যাপারটা কি, আমরা যে র করি, এই র কারা? র কি সরাসরি ভারতের থেকে আসে, নাকি বাংলাদেশেও এজেন্ট আছে সরাসরি রয়ের মদতপুষ্ট আর্থিকভাবে বা বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত অনেক ব্যক্তি ও রয়ের আছে, এমনকি শুটার যাদের কথা আমলিক বলছে, সেই শুটাররা হয়তো রয়ের সদস্য, কিন্তু এদেশের নাগরিক হিসাবে তারা রকে ধারণ করে বা রয়ের প্রতিনিধিত্ব করে বা সরাসরি নিজে একেবারে নিজের রয়েরই একজন সদস্য এই দেশেরই। এখন কথা হলো আমলিক চলে যাওয়ার পর এই র কারোর আত্মীয়, কারো বন্ধু বা যদি ভারত থেকে আসেও, তাহলে তো বর্তমান তারা আমলিগের বাড়িতে উঠবে না, আমলিগের বাসায় গিয়ে উঠবে না। তাদের সেকেন্ড হোম হলো বাংলাদেশে থাকা বিএনপি, রয়ের সেকেন্ড হোম। আমলিগ চলে যাওয়ার পরে রয়ের সেকেন্ড হোম হলো বিএনপি। তাহলে বিএনপির কোনো নেতার বাসায়, বিএনপির কোনো পাতি নেতার বাসায়, অথবা বিএনপি কোনো নিরিবিলি হোস্টেল, রিসোর্ট যাদের আছে তাদেরকে ওইগুলোতে ভাড়া করে অন্য পরিচয় দিয়ে, ব্যবসায়ী পরিচয় দিয়ে বা যে কোনোভাবে পরিচয় দিয়ে তাদেরকে সেইভাবে শেল্টার দিয়ে রেখেছে নিজেদের আয়ত্তের ভিতরেই। এই যে ঘটনার সাথে আপনারা কাকে দায়ী করবেন? মূল দায়ী কাকে বলে মনে হয়? আমলিগ, বিএনপি, না সেনাবাহিনী? সেনাবাহিনীকে আমি বলছি বাদ, আমলিগও বাদ। 8 আসনের হাদি টার্গেট হলে, 8 আসনের হাদি আক্রান্ত হলে বেনিফিশিয়ারি কে হতে পারে? ব্যক্তি আব্বাস নাকি বিএনপি? ওই জায়গাটা পরিষ্কার রাখা দরকার। এই জায়গাটা পরিষ্কার করতে পারলে আরও অনেক তথ্য হয়তো বের হয়ে আসবে। আব্বাসও লাভবান হবে, বিএনপিও লাভবান হবে। হাদির মারা গেলে বা হাদির সাথে হাসনাত, সার্জিস, সজীব ভুঁইয়া বলেন, নাহিদ বলেন, এরা যখন থাকবে না, মূলত বেনিফিশিয়ারি কারা হবে? বিএনপি এখন ভাবছে হয়তো আমরা বেনিফিশিয়ারি হব। সবচেয়ে বড় ভুল বিএনপির সেখানেই। বিএনপি শুধু দলের চিন্তা করেছে, দলকে ধারণ করতে পেরেছে, বিএনপি রাষ্ট্রকে ধারণ করতে ব্যর্থ হয়েছে, বিএনপি দেশের জনগণকে ধারণ করতে ব্যর্থ হয়েছে। বিএনপি বুঝতে ব্যর্থ হয়েছে যে জুলাই আগস্টের আন্দোলন এদেশের মানুষ করেছে ভারত বিরোধী, এবং বাংলাদেশের মানুষ বাংলাদেশি হিসাবে তাদের জাতীয়তাবাদকে ধারণ করতে শিখেছে। এখন বিএনপি সেইটা বুঝতে ভুল করেছে। বিএনপি যে ফাঁদে পা দিয়ে আগাচ্ছে, ভয়ঙ্কর একটি মরণ ফাঁদ, এবং যে আবেগ নিয়েই বা যে কর্মধারা নিয়েই, কর্মসূচি নিয়েই সামনে আগাক না কেন, ভুলই হতে থাকবে। যেমন আরও একটি ভুল করল মির্জা ফখরুল সাহেব, যে কথাগুলো বলেছেন সঠিক ছিল, রাজনৈতিক কথাবার্তা, ধিক্কার জানানো, তদন্তে সহায়তা করা, সব কিছুই ঠিক ছিল। কিন্তু বিক্ষোভ মিছিলটা কেন করা হচ্ছে এখন? হাদিকে আক্রান্ত করা, একটা ইস্যু তৈরি করা, এবং বিএনপিকে মাঠে পুঞ্জীভূত করে আরেকটি শক্তি প্রদর্শন করার শেষ মক্ষম সুযোগ নিচ্ছে হয়তো বিএনপিকে সারা দেশে বিক্ষোভে ডাক দিয়ে বিএনপির যে নিহিত শক্তি প্রদর্শনের আরেকটি ইস্যু তৈরি করা হচ্ছে কিনা সেটা জনগণ ভাববে না। কেন বিক্ষোভ? ঢাকাতে ঘটনা ঘটেছে, সারা দেশে কি সমস্যা, সারা দেশে কেন বিক্ষোভ আহ্বান করেছে বিএনপি? মানুষ চুলচেরা বিশ্লেষণ করতে জানে, শিখেছে অন্তত। জুলাই আগস্ট আর হাদি, হাসনাতরা এগুলো আমাদেরকে শিখিয়েছে। পিনাকি, ইলিয়াসরা এগুলো আমাদের মাথার ভিতরে ঢুকাইতে সক্ষম হয়েছে। আমাদের বলতে কি বোঝাচ্ছি?
16 কোটি মানুষকে বোঝাতে সক্ষম হয়েছে তারা। মানুষ তাদের নাগরিক অধিকার চায়, ব্যক্তি স্বাধীনতা চায়, বাক স্বাধীনতা চায়, দলের দাসত্ব নয়। সৎ, ইনসাফ ভিত্তিক, মানবিক ব্যক্তিকে তারা তাদের দায়িত্বে আনতে চায়। কোনো দল পূজারী নয়, কোনো শাসিত ব্যক্তি নয়, কোনো ক্ষমতাশালী, অর্থশালী, অস্ত্রধারী ব্যক্তিকে নয়, যে তার মতো তাকেই তার পাশে বসাতে চায়। কেউ পাশে বসলে তার ভিতরে যেন ভীত সন্ত্রস্ত না হয়। ধনের গৌরবে অহংকারী ব্যক্তির পাশে কেউ যেতে চায় না, বসতে চায় না। অস্ত্রধারীর পাশে কেউ যেতে চায় না, বসতে চায় না। অনেক প্রাচুর্য, সম্মানী ব্যক্তি, সম্ভ্রান্ত ব্যক্তি হুট করে আমি লুঙ্গি পরা একজন নেহাত গরিবের পাশে বসতে দ্বিধান্বিত করে। ওই লুঙ্গি পরা ব্যক্তিটি খুঁজবে তার মতোই আর একজন মানুষকে, যিনি আসমান থেকে নেমে আসেনি, যিনি তার মতোই মাঠ ঘাট নদী নালা এই প্রান্তর এই বাংলার ধুলিমাখা মানুষের ভিতর থেকেই জন্মে বড় হয়েছেন এবং তার মতোই সে দেখতে। ওই হুট করে অট্টালিকার ভিতর থেকে, এসির ভিতর থেকে ব্যাংকের মালিক, সাম্রাজ্যের মালিক, গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের কোটি টাকার মালিক এসে বলল আমার ভোট দাও, আমি সংসদে যাব, ওই বিলাসিতা জীবনকে পরিহার করতে মানুষ শিখেছে। মানুষ চাই মানুষের মতোই, তাদের মতোই দেখতে, তাদের মতোই কথা বলবে, তাদের সাথে হাত মিলিয়ে চলবে, বন্ধুসুলভ আচরণের মধ্য দিয়ে তাদের নেতৃত্ব গড়ে উঠুক। বিএনপি এই জায়গাটা বুঝতে বড় ভুল করে ফেলেছে। এখনো যদি বোধোদয় হয়, মির্জা আব্বাসের ভুয়া স্লোগান দিছে না, ভুয়া ভুয়া বলে সেনাবাহিনী ঠেকাচ্ছিল তাদের। একসময় বিএনপির যে কোনো নেতাকে মাঠে দেখলেই জনগণ আবার সুর তুলবে, ভুয়া ভুয়া ভুয়া।